কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদেরকে প্রথমে দেখো একটা প্লেন নামছে, তোমরা দেখতে পেলে কিনা জানি না। যখন দেখানোর চেষ্টা করলাম প্লেনটা তখন বিল্ডিংগুলোর পেছনে চলে গেল। তো আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বেলুড়ের উদ্দেশ্যে। অনেক দিন থেকে ভাবছিলাম বেলুড় যাব, কিন্তু হয় না, ঠাকুরের কাছে তো ঠাকুরের মানে ইচ্ছে ছাড়া যাওয়া যায় না, তো যাওয়া আর হচ্ছিল না। ফাইনালি আজকে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ ওখানে ভোগ খাবো বলে। আর তোমরা তো জানোই যে বেলুড়ে 10:30 থেকে 11টা অবধি ভোগের ওই কুপনগুলো ডিস্ট্রিবিউট হয়। তাই জন্য এখন মোটামুটি 9:40 সাড়ে বাজছে, আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আশা করছি রাস্তায় ট্রাফিক না থাকলে আমরা 40 মিনিট 45 মিনিটের মধ্যে বেলুড় পৌঁছে যাব। কেষ্টপুর থেকে এরকমই টাইম লাগে। আর রাস্তায় আপাতত খুব কিন্তু ভিড় নেই, এখনও এয়ারপোর্ট ঢুকিনি, কিন্তু এখন ডিপেন্ড করছে বেলঘড়ি কতটা ভিড় থাকবে তার উপরে। তো যাই হোক, বেরিয়ে তো পড়েছি, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব কি করলাম না করলাম। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। বালি ব্রিজ ক্রস করছি, বেশ অনেকটাই টাইম হয়ে গেছে। আমরা 9:40-এ বেরিয়েছিলাম, এখন প্রায় 10:10 বেজে গেছে। হ্যাঁ দেখো 10টা, দেখতে পাচ্ছ কিনা জানি না, 10:08 বাজে। তো অনেকটা টাইম, রাস্তাতে মোটামুটি ভালোই ভিড় ছিল। তাড়াতাড়ি ঢোকার চেষ্টা করছি, যেহেতু 10:30 থেকে কুপনটা দেওয়া স্টার্ট হবে। ওটাই মাথার মধ্যে আছে যে প্রসাদটা আজ খাবোই আর কি, এরকমই একটা প্ল্যান করে এসেছি। তো দেখা যাক কি হয়। এই যে দেখো বালি ব্রিজ ক্রস করে গেলাম, বেলুড় পৌঁছে গেছি। পার্কিং লটে পার্ক করা হয়ে গেছে, এখন যাচ্ছি মঠের উদ্দেশ্যে। তো গিয়ে আগে আশা করছি কুপনটা পেয়ে যাব। তো সেই উদ্দেশ্যেই আসা, যেটা যে ঠাকুর প্রণাম করব, প্রসাদটা খাবো। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম, আসতে পারছিলাম না। ছেলেটার মে মাস থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তাই জন্য ভাবলাম কি যে না, একবার ঘুরে আসতে হবে। অনেক দিন দর্শন হয়নি মন্দিরে, গুরু প্রণাম হয়নি, তাই জন্য এসেছি। জানি না গুরুদেব আছেন কি না, যদি গুরু প্রণাম করা যায় তাহলে তো অবশ্যই গুরু প্রণামটাও করব। তো দেখতে থাকো ব্লগটা। তো মানে ইন্ট্রোটা দেখে তোমরা বুঝেই গেছো যে কোথায় গিয়েছি, বেলুড় মঠে। মানে বহু দিন পর বেলুড় মঠ গেলাম। লাস্ট বাবু থাকাতেই গিয়েছিলাম, মানে বাবু চলে যাওয়ার আগে প্রথমবার যখন চলে গেল তখন গিয়েছিলাম একবার দর্শন করতে, তারপরে আর কিছুতেই যাওয়া হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি যে যেতে পেরেছি এটাই ভীষণ ভালো লাগছে, ভীষণ শান্তি লাগছে অ্যাকচুয়ালি। কারণ কি, এটাও প্রায় 2 সপ্তাহ হয়ে গেল চলে গেছিলাম, তো আজকে ব্লগটা দিচ্ছি। তো মানে অনেক দিন থেকে ভাবছিলাম যে একটু দর্শন করব মন্দিরে গিয়ে, তো ফাইনালি যেতে পেরেছি। এই যে চলে এসেছি মন্দিরের ভেতরে। তো বেলুড় মঠ মানে যখনই যাই বিশাল শান্তির জায়গা। আমার তো আরও শান্তির জায়গা, কারণ আমি ওখানেরই দীক্ষিত। আমি 2019 সাল থেকে বেলুড় মঠে দীক্ষিত। তো সেই থেকে মানে একটা আলাদা কানেকশন, এবং তারও আগে থেকে, কারণ বাপি মাও আমার ওইখানে দীক্ষিত। তো সব মিলিয়ে বেলুড় মঠের সাথে একটা মানে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছি বলা যেতে পারে। আর এই মন্দিরটা দেখলে কি জানি একটা অদ্ভুত শান্তি হয় ভেতরে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে এই মন্দিরের কিছু মানে হিস্ট্রি একটুখানি শেয়ার করি। হয়তো অনেকেই জানো, হয়তো কেউ নাও জানতে পারো, তাই জন্য ভাবলাম শেয়ার করি একটুখানি। তো এই মন্দিরটা কিভাবে তৈরি হলো, যখন স্বামীজি মানে যখন বিদেশ সফরে গিয়েছিলেন, সেই বিদেশ সফর শেষ করে যখন 1897 সালে তিনি কিছু মানে বিদেশি অনুগামী নিয়ে প্রথমে কলম্বো ফিরে আসেন, এবং তারপরে যখন তিনি ভারতবর্ষতে ফিরে আসেন, তখন ফিরে এসেই তিনি ঠিক করেন যে 2টো মঠ তিনি তৈরি করবেন। তার মধ্যে একটা হচ্ছে আমাদের এই প্রাণের বিখ্যাত বেলুড় মঠ, আরেকটি তৈরি করেছিলেন তিনি হিমালয়ের কোলে আলমোড়ার কাছে মায়াবতীতে, যেটা অদ্বৈত আশ্রম নামে বিখ্যাত। তার এই মঠ তৈরি করার যেটা প্রধান উদ্দেশ্য যেটা ছিল, সেটা হলো যে রামকৃষ্ণ মিশনে যারা যোগদান করতে মানে যে সমস্ত যুবকরা ইচ্ছুক, তাদেরকে গ্রহণ করা হবে মিশনে, এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে যে কিভাবে মানব সেবা করা যায়। সে সেবার উদ্দেশ্যে তাদেরকে গ্রহণ করা হবে। তো সেই বছরই আমাদের দেশে দুর্ভিক্ষ হয়, এবং দুর্ভিক্ষর কারণে যে সমাজ সেবা জনসেবাটা করা হয়, তার মাধ্যমেই কিন্তু এই মিশনের কর্মসূচির সূচনা হয়। এবং স্বামীজির পরিকল্পনা অনুযায়ী তার যে সন্ন্যাসী ভাই
এবং রামকৃষ্ণদেবের যিনি সাক্ষাৎ শিষ্য ছিলেন স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ, তিনি কিন্তু মন্দিরের এই যে নকশাটা দেখতে পাও, ডিজাইনটা দেখতে পাও, এটা তিনি তৈরি করেছিলেন। কারণ তিনি এই সন্ন্যাস গ্রহণের আগে কিন্তু ছিলেন একজন সিভিল ইঞ্জিনিয়ার, তাই জন্য তিনি এই পুরো ডিজাইনটা বানিয়েছিলেন। এবং প্রথম যে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল সেটা 16 মার্চ 1935-এ। তো বুঝতেই পারছো কত বছর আগে তৈরি এটা। তো মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি কিন্তু এই মন্দিরটা নির্মাণ করেছিলেন, কিন্তু তত্ত্বাবধানে কে ছিলেন না বিখ্যাত শিল্পপতি এবং ইঞ্জিনিয়ার স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তারই তত্ত্বাবধানে কিন্তু এই বিখ্যাত মন্দিরটি তৈরি হয়। এবং মন্দিরের মধ্যে যে স্থাপত্যটা, আর্কিটেকচারটা আমরা দেখতে পাই, মানে রামকৃষ্ণ মিশন এই মন্দিরটাকে বর্ণনা দেয় স্থাপত্যের ঐকতান হিসাবে। কারণ এই মন্দিরের স্থাপত্যের মধ্যে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান সমস্ত ধর্মের একটা মিক্সচার আছে স্থাপত্যের মধ্যে। তো ওই জন্য এইটা একদম বলা যেতে পারে স্থাপত্যের ঐকতান, মানে সমস্ত ধর্মের স্থাপত্যের ঐকতান এটা একটা। তো আর এই মন্দিরটার মানে মঠের মধ্যে এন্ট্রি নিলে এই মেন মন্দির ছাড়াও মানে যা যা তোমরা দর্শন করতে পারো সেগুলো হচ্ছে স্বামী বিবেকানন্দের বাসকক্ষ, ব্রহ্মানন্দ মন্দির, শ্রীমা সারদা দেবী মন্দির, তারপর সমাধিপীঠ, রামকৃষ্ণ মিউজিয়াম, যেটাতে এবারে আর যাইনি, মিউজিয়ামটাতে গতবারে গিয়েছিলাম। আর এই যে এখন সামার টাইম চলছে, সামার টাইমের জন্য এপ্রিল থেকে সেপ্টেম্বর অবধি এই মন্দিরটা মোটামুটি সকাল 6টা থেকে একদম দুপুর 11:30 অবধি খোলা থাকে, আর সন্ধেবেলা 4টে থেকে 7টা। সেপ্টেম্বরের পর কিন্তু আবার টাইম চেঞ্জ হয়ে যাবে, যেহেতু শীতকালে একটা অন্য টাইম হয়। তো যারা যেতে চাও, যদি গরমটা অ্যাভয়েড করতে চাও, তারা কিন্তু অতি অবশ্যই মর্নিংয়ে চলে যেতে পারো, যেহেতু 6টায় গেট খুলে যায়। 5:30টার মধ্যে গিয়ে পৌঁছে গেলে সুন্দর দর্শন করে একদম মানে গঙ্গার সুন্দর হাওয়া খেতে খেতে একদম মন ভরে যাবে। আর ঠাকুর দর্শনটাও যত সকাল সকাল হবে তত ভালো লাগবে। আর এই হচ্ছে সেই বিখ্যাত খাবার জায়গা, প্রসাদের বিষয়, মানে প্রসাদ বিতরণ হয় বহু বছর, মানে 1 বছর পর প্রায় আমরা এখানে গিয়ে প্রসাদ গ্রহণ করলাম। জায়গাটা যে কি ড্রাস্টিক চেঞ্জ হয়েছে, মানে দেখে অবাক হয়ে গেলাম আর কি। কি বিশাল করে বানিয়ে দিয়েছে। আমার মনে পড়ে বাপির সাথে গিয়ে প্রথমবার জীবনে বেলুড় মঠে যখন প্রসাদ খেয়েছিলাম, তখন তো এসব ছিলই না। ওই বড় মন্দিরের পিছনেই একটা জায়গাতে ওখানে প্রসাদ খেয়েছিলাম, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। বাপির সাথে গিয়েছি, কলকাতার কিচ্ছু চিনি না, ছোট। বাপিকে আলাদা দিকে পাঠিয়ে দিয়েছে, আমাকে আলাদা দিকে পাঠিয়ে দিয়েছে। কি ভয় করছে যে আমি যদি হারিয়ে যাই আমি কি করব। আর তখন মাটিতে বসে খাওয়া হতো, এখন দেখো খাওয়ার সিস্টেমটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। লাস্ট টাইমও এইভাবেই খেয়েছিলাম যদিও, তবে হলটা যেন মনে হচ্ছে আরও বড় হয়েছে, আরও অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এই যে দেখো, আর সেই বিখ্যাত সারদা মায়ের অন্নপূর্ণা রূপের ছবি, পা মিলে বসে থাকেন, এই রূপটা দেখলে যেন মন ভরে যায়। তো প্রসাদ বিতরণের জন্য বসে গেছি। আর এখানে প্রসাদ বিতরণের একটাই নিয়ম, সেটা হলো 10:30 থেকে 11টার মধ্যে তোমাকে কুপন নিতে হবে, এবং কোনো অনলাইন সার্ভিস নেই, তোমাকে ফিজিক্যালি ওখানে কুপনটা কালেক্ট করতে হবে। আর কোনো ফিক্সড প্রাইস নেই, তোমার যা মন চাইবে তুমি সেটাই ডোনেট করতে পারো। মানে ঠাকুরকে তুমি যেটুকু দিতে চাও সেটুকু তুমি তোমার মনের স্বাদ পূরণের জন্য ডোনেট করবে, ওরা তোমাকে কুপন দিয়ে দেবে। তারপর 11টা থেকে প্রসাদ বিতরণ শুরু হয়ে যায়, তোমাকে লাইন দিয়ে এসে এখানে বসে যেতে হবে। একদম মানে কি বলবো, এত সুন্দর ওরা বসালো সবাইকে, মানে কোনো হুড়োহুড়ি নেই, কোনো ধাক্কাধাক্কি নেই, ভীষণ ভালো লাগে আমার এই সিস্টেমটা। আর এই যে দেখো প্রসাদ পড়ে যাচ্ছে প্লেটের মধ্যে, খিচুড়ি আর তরকারি একটা ছিল, মিক্সড ভেজ ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। তো প্রসাদের তো কোনো কিছু মানে বলার নেই, অমৃত। আমার কাছে তো যে কোনো ঠাকুরের প্রসাদই অমৃতই মনে হয়। আর সেটা প্রমাণও হয়, কারণ ওখানে গিয়ে বহু মানুষকে দেখি কন্টেনারে করে প্রসাদ বাড়ি নিয়ে যাচ্ছে। কারণ কি সবাই চায় ঠাকুরের ভোগ একটুখানি গ্রহণ করার জন্য। তো যাই হোক, আমি মানে যে উদ্দেশ্যে গিয়েছিলাম যে ঠাকুরকে দর্শন করব, প্রসাদ খাবো, সবই হলো, শুধু গুরু প্রণামটা হলো না। কারণ কি ওই দিন দীক্ষা হচ্ছিল, তাই জন্য গুরুদেব সকালে বিজি ছিলেন, বলেছিলেন বিকেল থেকে গুরু প্রণাম হবে। কিন্তু আমরা তো মানে সকালবেলা গিয়ে বিকেল অবধি ওয়েট করাটা একটু চাপের ছিল, তাই জন্য ব্যাড লাক, গুরু প্রণামটা হয়নি। কিন্তু আশা করব খুব তাড়াতাড়ি গিয়ে একবার গুরু প্রণাম করে আসতে পারবো। তো যাই হোক,
আজকের এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ফেরার সময় দেখো তোমাদেরকে দক্ষিণেশ্বরের মন্দিরে কিন্তু দর্শন করিয়ে দিলাম। তো একদিন যাব দক্ষিণেশ্বর মন্দির, ছেলে আসার পরেই যাব। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু অবশ্যই প্লিজ তোমরা কমেন্ট করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল বাটনটা অবশ্যই অন করে দিও, যাতে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই।